জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে, অর্থাৎ এই যে মধ্যপ্রস্তর যুগ থেকে যে মধ্যপ্রস্তর যুগটা যে রয়েছে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, চলো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, আলোচনার মূল বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমেই যেটা রয়েছে সময়কাল ও পটভূমি। কি বলেছে দেখো, মধ্যপ্রস্তর যুগের যে সময়সীমাটা বা সময়কালটা যেটা রয়েছে সেটা হচ্ছে আনুমানিক যে 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই মধ্যপ্রস্তর যুগের কিন্তু সময়সীমাটাকে আর কি ধরা হয়ে থাকে। নেক্সট রয়েছে এটি প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন সময় বা ট্রানজিশন ফেজ। অর্থাৎ কি হচ্ছে, এই যে মধ্যপ্রস্তর যুগটা রয়েছে, এই মধ্যপ্রস্তর যুগের আগে প্রাচীন প্রস্তর যুগ রয়েছে এবং মধ্যপ্রস্তর যুগের পরে নব্যপ্রস্তর যুগ রয়েছে। তাহলে কি হচ্ছে, প্রাচীন প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের হচ্ছে মাঝে রয়েছে কিন্তু মধ্যপ্রস্তর যুগ। ঠিক আছে, আচ্ছা, প্রাকৃতিক বিভিন্ন পরিবর্তন রয়েছে। কি রয়েছে দেখো, বলেছে বরফের যুগের অবসান ঘটার ফলে পৃথিবীর জলবায়ু ক্রমশ উষ্ণ এবং শুষ্ক হতে শুরু করে। এর ফলে উদ্ভিদ এবং প্রাণী জগতের একটা ব্যাপক পরিবর্তন আসে। বিশাল আকৃতির প্রাণীদের বদলে ছোট ছোট আকারের প্রাণীদের কিন্তু একটা বিচরণটা এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল। তাহলে কি হয়, বিভিন্ন কিন্তু সময় যেহেতু আর কি চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন জিনিসেরও কিন্তু পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তার ফলে এক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। নেক্সট যে বিষয়টা রয়েছে দেখো হাতিয়ার সম্পর্কে, অর্থাৎ যে ক্ষুদ্র প্রস্তর হাতিয়ার। এখানে বলেছে মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র এবং লিথ অর্থাৎ পাথর। এই যুগের প্রধান হাতিয়ার ছিল ছোট আকারের পাথর। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল ছোট আকারের পাথর। এই হাতিয়ারগুলির আকার সাধারণত 1 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে কিন্তু হতো। মানুষের হাড় বা কাঠের হাতলের সাথে এই ধারালো ছোট পাথরগুলি জুড়ে বর্ষা, তীর এবং যে ধনুক, কাস্তে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তৈরি করা হতো। তার সাথে সাথে কি রয়েছে, ওজনে হালকা এবং অত্যন্ত তীক্ষ্ণ হওয়ায় দূর থেকে কি হচ্ছে, পশু শিকার করা এবং দ্রুত চলাফেরা করা অনেকটাই কিন্তু সহজতর হয়ে ওঠে। তাহলে এই হাতিয়ারগুলির মাধ্যমে কি হচ্ছে, হাতিয়ারগুলি ছোট যে পাথরের হাতিয়ারগুলি রয়েছে, এটাই এই মধ্যপ্রস্তর যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি। তার সাথে সাথে হাতিয়ারগুলির যে আকার সেটা মোটামুটি বলা চলে 1 থেকে 5 সেন্টিমিটারের মতো কিন্তু হয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু রয়েছে হাতিয়ার সম্পর্কে। এবার হচ্ছে এই মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রাটা কেমন ধরনের ছিল। দেখো, প্রথমত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শিকার ও সংগ্রহ। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে, সেখানে বিশাল বা বিপুল পরিমাণে প্রাণীদের বিলুপ্তি ঘটছে। মানুষ কি করছে, ছোট ছোট যে প্রাণী, পাখি, সেগুলো শিকার করছে এবং মাছ ধরার কিন্তু কৌশলটা আয়ত্ত করছে। ঠিক আছে, নেক্সট জীবনযাত্রার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পশুপালন। এবার কি হচ্ছে, এ যুগের মানুষ প্রথম বন্য প্রাণীকে কি করছে, পোষ মানাতে কিন্তু আর কি শুরু করে, অর্থাৎ পশুপালনটা কিন্তু শুরু করছে। কুকুর ছিল মানুষের পোষ মানানোর প্রথম প্রাণী যা শিকারে সাহায্য করত। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অস্থায়ী বসতি। অর্থাৎ যাযাবর জীবন কিছুটা শিথিল হয়। তারা কি করে, যে এই সময় কি হয়, খাদ্যের সন্ধানে মানুষ নদী বা হ্রদের তীরে গাছের ডাল বা পশুর চামড়া দিয়ে অস্থায়ী তাঁবু তৈরি করে সেখানে বসবাস করতে কিন্তু শুরু করে। তাহলে তাদের কি বসবাসটা এখানে অস্থায়ী কিন্তু বসতি এক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা মূলত তাদের জীবনযাত্রার কিন্তু প্রধান বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু পড়ছে, যে শিকার কিভাবে করতো, সংগ্রহ কি করে করতো। এছাড়াও এই যুগের মানুষ পশুপালনটা শুরু করেছিল এবং অস্থায়ী বসতি কিন্তু তাদের ছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো
গুহাচিত্র এবং শিল্পকলা, এবং বিভিন্ন কি গুহাচিত্র ও শিল্পকলারও কিন্তু বিষয় এখানে লক্ষ্য করা যায়। যেমন এখানে বলেছে যে মধ্যপ্রস্তর যুগের মানুষেরা কি করতো, গুহার দেওয়ালে কি করতো, বিভিন্ন ছবি অঙ্কন করতো বা গুহাচিত্র ও চিত্রগুলি অঙ্কন করতো। কেমন চিত্র? যেমন তাদের দৈনন্দিন জীবন, শিকারের দৃশ্য, পশুর ছবি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আঁকতো। এছাড়াও বলা যায় যে ভীমবেটকা গুহাচিত্র এর একটা অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। তাহলে এই মধ্যপ্রস্তর যুগের একটা এই গুহাচিত্রের একটা অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন কি ছিল? ভীমবেটকার যে গুহাচিত্রগুলি ছিল সেটা। এবং গুহাচিত্রগুলি যেটা তারা অঙ্কন করতো, সেটার বিষয়বস্তু ছিল হচ্ছে তাদের দৈনন্দিন জীবন, তাদের শিকারের দৃশ্য, এই সমস্ত বিষয়গুলো। আচ্ছা, এছাড়াও বলা যায় সমাজ জীবন, সংস্কৃতি, এবং এই গুহাচিত্রগুলি থেকে কি হচ্ছে, সে সময়ের মানুষের সমাজ জীবন, সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের আর কি বিবরণটা কিন্তু পাওয়া যায় এক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট রয়েছে নবপ্রস্তর দিকে রূপান্তর, অর্থাৎ পরবর্তীতে কি হচ্ছে, যেমন প্রথম দিকে প্রাচীন প্রস্তর থেকে মধ্যপ্রস্তর যুগে হলো, এবং তার পরবর্তীতে কি হলো, মধ্যপ্রস্তর যুগ থেকে নবপ্রস্তর যুগের দিকে কিন্তু রূপান্তরটা হলো। তো এখানে রূপান্তরের ক্ষেত্রে কি বলেছে দেখো, কৃষিকাজের সূচনা, অর্থাৎ জলবায়ুর যে অনুকূল পরিবর্তন, সেটার ফলে মানুষকে বন্য শস্য সংগ্রহ থেকে ধীরে ধীরে কি করলো, শস্য উৎপাদন অর্থাৎ কৃষিকাজের দিকে ধাবিত করলো। তাহলে নবপ্রস্তর যুগের রূপান্তরের প্রথম ধাপটা ছিল হচ্ছে কৃষিকাজের সূচনা। নেক্সট হচ্ছে স্থায়ী বসতির ধারণা, অর্থাৎ তারা কি স্থায়ীভাবে বসতি বা বসবাস করতে শুরু করলো, অর্থাৎ শিকারের ওপর নির্ভরশীলতা কমার সাথে সাথে যাযাবর জীবন থেকে কি হচ্ছে, তারা হচ্ছে স্থায়ী কোনো গ্রাম বা সমাজ কি করছে, গড়ে তুলছে এবং একটা মানসিকতা তৈরি করছে। তারপর রয়েছে সেতু বন্ধন। বলেছে মধ্যপ্রস্তর যুগ ছিল মূলত একটি প্রযুক্তির আর কি প্রস্তুতির যুগ, যা প্রাচীনকালের অন্ধকার থেকে কি করেছিল, মানুষকে নবপ্রস্তর যুগের কৃষি বিপ্লবের একটা দোরগোড়ায় কিন্তু পৌঁছে দিয়েছিল। তাহলে এই যে মধ্যপ্রস্তর যুগের যে বিভিন্ন আর কি বৈশিষ্ট্যগুলো বলো, বা মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তারা কি করতো না করতো, সমস্ত বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা বা সংক্ষেপে আলোচনা কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে করলাম। তো মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।